আমরা যে বলি না কারিগরি শিক্ষা টেকনিক্যাল, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পলিটেকনিক্যাল আছে না? হ্যাঁ, হ্যাঁ। আউসবিল্ডিং প্রোগ্রামটা হলো কাইন্ড অফ জার্মানির একটা পলিটেকনিক্যাল হ্যাঁ, বিষয়। এরকম। অর্থাৎ বাংলাদেশে যদি কেউ স্কিল অলরেডি থাকে, তার ৬ মাস বা ১ বছরের ট্রেনিং নেওয়া আছে বা ট্রেনিং ডিপ্লোমা আছে। তো সেক্ষেত্রে সে ওই ৬ মাস বা ১ বছরের একটা কোর্স করে তার জার্নিটা কমপ্লিট করতে পারে। হ্যাঁ, ধরেন আমার বয়স ৩২, আমি কি যেতে পারবো? কেউ যদি আউসবিল্ডিং করে এবং সে যদি মাসে একটা টাকা ইনকাম সে করে, সেটা দিয়ে কি সে জার্মানিতে মানে চলাফেরা করা, তার থাকা খাওয়া এটা ম্যানেজ হয়ে যায়? নাকি এডিশনালি আরো কোনো টাকা লাগবে বাংলাদেশ থেকে? এটা আসলে ডিপেন্ড করে সে কি টাইপ আউসবিল্ডিং করতেছে। ওয়েলকাম শফিকুল ইসলাম ইমরান। ধন্যবাদ। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি আজকে আমরা আপনার থেকে শুনবো যে কিভাবে আসলে হাউস বিল্ডিংটা আসলে কি, এটা দিয়ে তার আগে যদি আপনি একটু আপনার সম্পর্কে বলে নেন, আপনার কাজকর্মের পরিধি বা কি কি করছেন ইদানিং। ধন্যবাদ শাফি ভাই। আমি জার্মানিতে আছি ২০১৪ সাল থেকে। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আমার এইচএসসি কমপ্লিট করার পরে এইখানে বাংলাদেশে গৈতিন ইনস্টিটিউট থেকে B1 কমপ্লিট করে আমি জার্মানি চলে যাই ব্যাচেলর করার জন্য। ওইখানে আমি একটা হাউস বিলং করি, সেটা হলো নার্সিংয়ের উপরে, ফ্লেগে আচ্ছা। ফাকমান। আচ্ছা। তা হাউস বিলং করার পরে আমি বেশ কিছুদিন ফুল টাইম জব করি। ফুল টাইম জব করার পরে আমি ব্যাচেলর করি, সেটা ছিল একটু ডিফারেন্ট ফিল্ড, সেটা ছিল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ম্যানেজমেন্টে। আচ্ছা। আচ্ছা। এখন আমি এখন ফ্যাশন অ্যান্ড ডিজাইন ম্যানেজমেন্ট এই সেক্টরে এখন জব করতেছি একটা কোম্পানিতে। হ্যাঁ, এই তো এখন আচ্ছা। আচ্ছা। চলছে। আর বাংলাদেশে আপনি কি করছেন বা কি করার প্ল্যান করছেন? এখন আমার প্ল্যানিং আছে যে যেহেতু এই হাউস বিল্ডিং একটা প্রোগ্রাম জার্মানিতে এখন চালু হয়েছে সারা পৃথিবীর মানুষদের জন্য, তো সেই হিসাবে বাংলাদেশিদের জন্য এই দরজাটা উন্মুক্ত। এখন বাংলাদেশিরা কিভাবে এই প্রোগ্রামটায় জার্মানিতে বেশি বেশি যাইতে পারে, খুব কম না সংখ্যাটা বাংলাদেশিদের যাওয়ার? সংখ্যাটা আসলে খুবই খুবই কম। আপনি মানে যদি আমি যদি ইফ আই কম্পেয়ার টু ইন্ডিয়ানস, বাংলাদেশিরা কিন্তু হাউস বিল্ডিং এখনো ওইভাবে সুবিধা করে উঠতে পারেনি। খুবই কম, এটার কারণ আছে, আমি আপনাকে বলি। আমি কিছুদিন আগে, ১ মাস আগে জার্মান পত্রিকায় পড়লাম, পত্রিকাটার নাম জুইড ডয়েচে সাইটুং। ওখানে দেখলাম যে ইন্ডিয়াতে এখন ২ লক্ষ মানুষ জার্মান শিখতেছে। আচ্ছা। বাংলাদেশে হয়তো খুব বেশি হলে বাংলা ২০,০০০ পাওয়া যাবে। ২০,০০০ও পাওয়া যাবে কিনা বাংলাদেশে তো আমি সন্দেহ আছে। শুনেছি যে এরকম পরীক্ষা দেওয়ার ব্যাপারেও, অর্থাৎ আমি যদি প্রিপারেশন নেই, তারপর আমি পরীক্ষা দেওয়ার ব্যাপারেও অ্যাপয়েন্টমেন্ট নাকি পাওয়া যাচ্ছে না, বা গোয়েত ইনস্টিটিউটেও নাকি ঝামেলা চলতেছে। খুবই ঝামেলা চলতেছে, কারণ ওদের ক্যাপাসিটি হলো খুবই কম। আচ্ছা। আচ্ছা। আর বাংলাদেশে আপনি শুধু পরীক্ষা অনলি গৈতিন ইনস্টিটিউটে দিতে পারতেছেন, কিন্তু এইটা কিন্তু ইন্ডিয়াতে এরকম না। ইন্ডিয়াতে আপনি দেখেন ৪ থেকে ৫টা গৈতিন ইনস্টিটিউটের শাখা আছে, ঠিক আছে? তারপরে আর অনেক প্রাইভেট স্কুল আছে যেখানে মানুষ জার্মান শিখতে পারতেছে এবং সেখানে পরীক্ষা দিয়েও সার্টিফিকেট নিতে পারতেছে, এবং সেই সার্টিফিকেটটা ওদের অফিসিয়ালি গ্রহণযোগ্য, কিন্তু সেই তা অপশনগুলিতে আমরা কি এরকম বাংলাদেশে কিছু নাই। বাংলাদেশে করতে পারি না? বা যেমন আপনি অনেক দিন থেকে জার্মানিতে থাকেন, আপনি তো চাইলে এরকম কিছু কি করতে পারেন কিনা? বা এইটা আসলে সম্ভব, এটা আসলে আমরা এখন কথা বলতেছি। আমি কিছুদিন আগে জার্মান যে জার্মান কালচারাল সেন্টার যে আছে আপনার কলাবাগান, ওইখানের যে ডিরেক্টর গৈতিন ইনস্টিটিউটের, তার সাথে আমার মেইলে কথাবার্তা হইতেছে। আমরা ওনাদেরকে এরকম অফার করতেছি যদি সম্ভব হয় আমরা জার্মান এমবিসির সাথেও এরকম কথাবার্তা বলতেছি মেইলের মাধ্যমে, যদি এরকম কিছু আরো বাংলাদেশে করা সম্ভব কিনা বা তাদেরকে আগ্রহ আছে কিনা। তো এখানে কিছু নিয়মকানুন আছে, এটা আসলে যে কোনো নিয়ম কানুন ছাড়া এটা সম্ভব না। সো সেইগুলি যদি আমরা মেনটেন করে করতে পারি, আমাদের প্ল্যানিং এ আছে ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় খুব শীঘ্রই। আর আপনার যে জার্মান স্কুলটা, তো এটা কি অনলাইনে ক্লাস হয় নাকি অফলাইনে হয়? তো আমি একটু সেইটা নিয়ে শুনতে চাই যে এখানে আসলে কারা সুযোগ পাবে, বা অনলাইন হবে ক্লাস নাকি অফলাইন হবে, বা কিভাবে, কোথায় স্কুলটা, বা আমরা আমরা যদি কেউ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চাই আপনার স্কুলে, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করা যাবে? আচ্ছা, আমরা আসলে যেহেতু বাংলাদেশে ল্যাঙ্গুয়েজটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, সো সো সেই ক্ষেত্রে সেই বিবেচনা করেই আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠা করার প্ল্যানিং এ ছিলাম অনেক দিন যাবত। সেইটারই হলো যে কি বলে এক্সিকিউশন অ্যাকচুয়ালি এখন আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলটা।
আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলটা হলো মিরপুর 10 নম্বরে, যেহেতু মিরপুর 10 নম্বর এখন ঢাকার একটা প্রাণকেন্দ্র এবং মেট্রো রেল হয়ে যাওয়াতে হ্যাঁ, এখন যোগাযোগ ব্যবস্থা বেশ ইজি। যোগাযোগ ব্যবস্থাটা খুবই সহজলভ্য অন্যান্য ঢাকার যে কোনো স্থান থেকে। Right, তো সেই জিনিসটা বিবেচনা করে আমরা এই জায়গাটা নির্ধারণ করেছি। এবং আমাদের স্কুলের যেই বৈশিষ্ট্য সেটা হলো আমরা অফলাইন এবং অনলাইন দুটাতেই ক্লাস নিব, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এবং আমাদের স্কুলের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমরা আপনার টিউটর দিব, শুধু টিচারই না প্লাস টিউটর দিব, কারণ যেহেতু এটা একটা ক্লাসের পাশাপাশি গাইড করার জন্য। এক্স্যাক্টলি, কারণ আপনি ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে না, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এবং ঠিক ওয়েতে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করা এত সহজ ব্যাপার না। অনেকে করতে পারে, যদি অনেকে কি বলে যে অনেকে আমি দেখেছি যে আমাদের পরিচিতদের মধ্যে অনেকেই ল্যাঙ্গুয়েজ শুরু করেছে শেখা, বাট শেষ করতে পারে নাই, বিকজ মানে একটা ডেডিকেটেড টাইম তারা প্র্যাকটিস করেনি, মাঝপথে ঝরে পড়ছে। এটার সাথে আপনার খুব শক্তভাবে লাইগা থাকতে হয় একটা আচ্ছা ইমরান ভাই, আমরা তাহলে হাউস বিল্ডিং দিয়ে শুরু করি, যে হাউস বিল্ডিংটা আসলে কি? আচ্ছা, হ্যাঁ, যদি সহজ ভাষায় আমি আমাদের বাংলাদেশিদের ভাই বোনদের জন্য বোঝাতে চাই যে হাউস বিল্ডিংটা কি আসলে। আচ্ছা, ধন্যবাদ। হাউস বিল্ডিং সম্পর্কে বলতে গেলে, হাউস বিল্ডিং আসলে আমরা বাংলাদেশে এই প্রোগ্রামটা আছে, ঠিক আছে। আমরা যে বলি না কারিগরি শিক্ষা, টেকনিক্যাল, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পলিটেকনিক্যাল আছে না। হ্যাঁ, হ্যাঁ, হাউস বিল্ডিং প্রোগ্রামটা হলো কাইন্ড অফ জার্মানির একটা পলিটেকনিক্যাল বিষয় এরকম, কিন্তু এটার বিশেষত্ব হলো যে এটা আপনি একটা স্কুলে করতেছেন, স্কুল বলতে আমি বুঝাইতে একটা কলেজে করতেছেন এবং প্র্যাকটিক্যালি একটা কোম্পানিতে করতেছেন। আচ্ছা, সো কলেজে যখন যাচ্ছেন তখন আপনি থিওরিটিক্যাল জিনিসপত্র শিখতেছেন, ঠিক আছে, একবারে পড়াশোনার মতো, এবং সেটা শিখে পরীক্ষাও দিতেছেন একটা ইউনিভার্সিটির মতো না। ওকে। আর যখন আপনি একটা কোম্পানিতে যাচ্ছেন তখন আপনি যেই কোর্সগুলি আপনি শিখলেন সেটারই আবার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড বিষয় সেগুলো আসে। সেটারই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আপনি ওই কোম্পানিতে করতেছেন। তার মানে কি আপনি শিখতেছেন এবং হাতে কলমে অ্যাপ্লাই করতেছেন। কতদিন সময় লাগে একটা হাউস বিল্ডিং কমপ্লিট করতে? এখন এইখানে জার্মানিতে আসলে বিভিন্ন টাইপের হাউস বিল্ডিং আছে, বলে রাখি। এই জার্মানিতে 280টার উপর হাউস বিল্ডিং আছে, ঠিক আছে। তো আপনার রং মিস্ত্রি থেকে শুরু করে আপনার নার্সিং, মানে প্রত্যেকটা সেক্টরে, ব্যাংকিং বলেন, বেকারি বলেন, হোটেল বলেন, সব প্রত্যেকটা সেক্টরেই বলা চলে যে জার্মানিতে হাউস বিল্ডিং আছে। সো এই হাউস বিল্ডিংগুলি আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন একটা হলো ফাকক্রাফট হাউস বিল্ডিং, সেটা হলো স্কিল ওয়ার্কার হাউস বিল্ডিং না। আচ্ছা, আর একটা হলো অ্যাসিস্ট্যান্ট হাউস বিল্ডিং। সো ফাকক্রাফট হাউস বিল্ডিংটা হলো 3 বছরের হয় নর্মালি, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট হাউস বিল্ডিং হলো 2 বছরের হয়, ঠিক আছে। তো সময়টা আসলে এরকম। এবং ওইখানে অন্যান্য টাইপেরও প্রোগ্রাম আছে, সেটা অ্যাকচুয়ালি যেরকম মনে করেন যে জার্মানিতে বলে ভাইটার বিল্ডিং বা ফর্ট বিল্ডিং, ওইগুলির আবার ডিউরেশন হলো 6 মাসের মতো হয়। সেগুলো কি ধরনের কাজ? সেইগুলি হলো যে মনে করেন আপনার একটা স্কিল আছে অলরেডি, সো আপনি আরেকটু বাড়াইতে চাইতেছেন স্কিলটা, তখন সেটাকে বলা হয় ভাইটার বিল্ডিং। অর্থাৎ বাংলাদেশে যদি কেউ স্কিল অলরেডি থাকে, তার 6 মাস বা 1 বছরের ট্রেনিং নেওয়া আছে বা ট্রেনিং ডিপ্লোমা আছে, তো সেক্ষেত্রে সে ওই 6 মাস বা 1 বছরের একটা কোর্স করে তার জার্নিটা কমপ্লিট করতে পারে। হ্যাঁ, যেমন বাংলাদেশে যদি কেউ একটা ডিপ্লোমা করা থাকে তখন দেখা যায় যে সে জার্মানিতে গিয়ে এরকম একটা ভাইটার বিল্ডিং করতে পারে। 6 মাস 1 বছরের করলে তখন দেখা যায় তার ডিপ্লোমাটা, বাংলাদেশি ডিপ্লোমাটা জার্মান ডিপ্লোমার সাথে ইকুইভ্যালেন্ট হয়ে যায়। হ্যাঁ, সো এরকম। এই যে একটা মানুষ যখন 2 থেকে 3 বছরে হাউস বিল্ডিং এ সে কাজ শিখে বা তার এই পড়াশোনাটা করে, তো তখন কি তাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়, নাকি বাংলাদেশ থেকেই তাকে টাকা পয়সার ব্যাকআপ ম্যানেজ করে তারপরে যেতে হবে? আচ্ছা, এখন যেহেতু বলেছি আমি অনেক ধরনের হাউস বিল্ডিং আছে 280টার উপরে। তো হ্যাঁ, প্রত্যেকটা হাউস বিল্ডিং এ একটা স্যালারি দেয়। হাউস বিল্ডিং হলো একটা জব কন্ট্রাক্ট, এটাকে মানে একটা ট্রেনিং প্রোগ্রাম না, এটাকে একটা জব কন্ট্রাক্ট হিসেবে দেখা হয় জার্মানিতে। ইন্টার্নশিপ টাইপের, মানে কাজ করতে করতে শেখা বা শিখতে শিখতে কাজ করা। এক্স্যাক্টলি এরকম, কিন্তু কন্ট্রাক্টটা হলো পুরো জব কন্ট্রাক্ট। ওইখানে আপনার স্যালারি থেকে শুরু করে, আপনার ছুটি থেকে শুরু করে, তারপর আপনার কি কি রাইট আছে সবকিছু ওই কন্ট্রাক্ট পেপারে দেওয়া থাকে। এবং এই কন্ট্রাক্ট পেপারটা প্রায় 80% হলো একটা জব কন্ট্রাক্টের মতো। একটা জব কন্ট্রাক্টে হলো
একটু সুবিধা বেশি দেওয়া থাকে, যেমন স্যালারিটা বেশি থাকে, সুযোগ সুবিধা একটু একটু বেশি থাকে, কিন্তু সেইখানে সেই সুযোগ সুবিধাগুলি থাকে একটু কম থাকে। বুঝতে পেরেছি। তার মানে এখন মোটামুটি কেউ যদি হাউস বিল্ডিং করে এবং সে যদি মাসে একটা টাকা একটা ইনকাম সে করে, সেটা দিয়ে কি সে জার্মানিতে মানে চলাফেরা করা, তার থাকা খাওয়া এটা ম্যানেজ হয়ে যায়, নাকি এডিশনালি আরো কোনো টাকা লাগবে বাংলাদেশ থেকে? এটা আসলে ডিপেন্ড করে সে কি টাইপ হাউস বিল্ডিং করতেছে। এখন জার্মানিতে কিছু কিছু হাউস বিল্ডিং আছে ওইটার স্যালারিটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেটা মনে করেন আপনি নেটো, নেটো বলতে আমি বুঝাইতেছি যেটা সে অ্যাকাউন্টে পাবে, সব কাটার পরে ট্যাক্স থেকে শুরু করে সোশ্যাল থেকে শুরু করে সবকিছু কাটার পরে মিনিমাম কত টাকা হলে একজন নিজের খরচ নিজেই বিয়ে করতে পারে? জার্মানিতে আপনি স্ট্যান্ডার্ড, এটা আসলে বলাটা ডিফিকাল্ট, কারণ এক একটা range, সিটিতে একটা idea। থাকার কস্ট, খাওয়ার কস্ট একটু রাইট। অন্যরকম, মানে একরকম না, ডিফারেন্ট। সো অ্যারাউন্ড 700 ইউরো হইলে একটা মানুষের এভারেজ, আমি এভারেজ বললাম না, কোনো কোনো সিটিতে 600 আমি ইউরো। ধরে নিলাম যে ধরেন যদি কেউ এমন কোন হাউস বিল্ডিং পায়, অফার পায়, যেখানে সে 800 থেকে 1000 ইউরো স্যালারি পাবে, তাহলে সে ধরে নিতে পারে যে সে তার নিজের খরচটা সে নিজেই জার্মানিতে হ্যাঁ ম্যানেজ করতে পারবে, তার বাংলাদেশ থেকে আর কোনো টাকা পয়সা ব্যাকআপ আশা করি তার আর বাংলাদেশ থেকে কোনো টাকা পয়সা নেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই হাউস বিল্ডিংটা এটা কাদের জন্য? আমরা সবাই কি যেতে পারবো, নাকি এটার কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এটা আসলে সবার জন্য না। আচ্ছা। হাউস বিল্ডিং প্রোগ্রামটা সবার জন্য না, কারণ হাউস বিল্ডিংটা তাদেরকেই সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ থেকে যদি আমি বলি, যদি যারা এইচএসসি পাস না, এবং তাদের রেজাল্ট যদি আমার মতে 3.5-এর উপরে হয় এবং এইচএসসি পাস, এবং বয়স যদি তাদের 18 থেকে 30-এর মধ্যে হয়, আমি বলবো এই মানুষগুলিকে আমি বলবো যে আমি উদ্বুদ্ধ করব যে হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করার জন্য, এই সুযোগ মানে এই সুবিধাটা নেওয়ার জন্য। আচ্ছা, তার মানে হচ্ছে বয়স 18 থেকে 30-এর মধ্যে হলে খুব ভালো। তবে ধরেন আমার বয়স 32, আমি কি যেতে পারবো? দেখেন, আসলে হাউস বিল্ডিং এর জন্য কোনো বয়স বাধা ধরা নাই। আচ্ছা, ঠিক আছে, তবে 30-এর মধ্যে হলে ভালো হয়, সবচেয়ে বেটার, কিন্তু চান্সেস বেশি এর থাকে। আশেপাশে হইলেও অ্যাপ্লিকেশন আমি বলবো না যে করবেন না, আপনিও করতে পারেন চাইলে। ওকে ওকে। এখন এইখানে একটা বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো ভাষা। আচ্ছা, ঠিক আছে, তো ভাষা বলতে আসলে আমরা কি এমন, যেমন আপনি বলেছেন বিভিন্ন স্তরের হাউস বিল্ডিং আছে, হ্যাঁ, এমন কি হতে পারে যে আমি ধরেন A2 পর্যন্ত শিখেছি, আমি কোনো নিচু স্তরের হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করতে পারবো, নাকি একদম B1টা লাগবেই ম্যান্ডেটরি? আচ্ছা, এই ক্ষেত্রে B1টা লাগবেই ম্যান্ডাটরি। এখন ধরেন আপনি যদি আচ্ছা, আপনাকে একটা এক্সাম্পল দেই, রিয়েল লাইফ এক্সাম্পল, তাহলে আপনার বুঝতে আরো বেশি সুবিধা হবে। প্লিজ। এখন জার্মানিতে মনে করেন রঙের কাজের হাউস বিল্ডিং আছে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ভাষাটা আসলে খুব আহামরি গুরুত্বপূর্ণ না। ওইখানে আপনার B1 হইলে আপনার হাউস বিল্ডিংটা হয়ে যাবে। A2 B1। আচ্ছা। আর জার্মানিতে মনে করেন আরেকটা হাউস বিল্ডিং আছে, মনে করেন নার্সিং না, সেইখানে আপনার কিন্তু B1 না B2রও বেশি লাগবে, কারণ সেই হাউস বিল্ডিংটা আপনার খুবই মানে সেনসিটিভ, মানে আপনাকে তো মানুষের সাথে কমিউনিকেশন করতে করে হবে এবং প্রপার ইনফরমেশন দিতে হবে। ভুল ইনফরমেশন হলে আবার রোগীর কষ্ট হতে পারে, এবং প্রপার ট্রিটমেন্টটাও দিতে হবে। তার মানে আপনাকে ভাষাটা খুব ভালো জানতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার B2 C1ও লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো ভাষাটা আসলে এরকম, মানে মিনিমাম আমরা লেভেল B1 ধরে নিতে পারি। মিনিমাম B1 হইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। কিন্তু দেখা যায় যে কিছু কিছু হাউস বিল্ডিং এ B1 দিয়ে আপনি পুরো হাউস বিল্ডিং করে ফেললেন, আবার কিছু কিছু হাউস বিল্ডিং এ আপনি B1 দিয়ে তো অ্যাপ্লিকেশন করলেন, কিন্তু আপনার হাউস বিল্ডিং শুরু করার পরেও আপনি ভাষা শিখতেছেন প্রথম এক বছর। তার মানে হচ্ছে যেমন আপনি বললেন নার্সিং এ C1 দরকার, কিন্তু আমার অ্যাপ্লাই করে জব অফারটা পেতে C1 দরকার নাই, আমি B1 এই নার্সিং এর হাউস বিল্ডিংটা পেতে পারি, এবং ওই হাউস বিল্ডিং করার পাশাপাশি আমি আমার ল্যাঙ্গুয়েজ B2 করলেন, দরকার হলে C1 করলেন। ওকে ওকে, তাহলে মোটামুটি আমরা B1 হলেই আমরা যে কোনো রকমের হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাব। আসলে বলে রাখা ভালো, এটা আসলে আর একটা ডিপেন্ড করে যে কোম্পানির উপরে। সব কোম্পানিতে B1 দিয়ে অ্যাপ্লিকেশনটা পসিবল না, কিছু কিছু কোম্পানি বলেই দেয় তোমাকে B2 হইতে হবে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসাবে বলে রাখা ভালো যে B1 হলে মোটামুটি
সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, অ্যাপ্লাই করা যায়, এ থেকে মনে হলো যে অ্যাপ্লাইটা কিভাবে করব? আচ্ছা, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আসলে আপনার যখন এইচএসসি কমপ্লিট হবে না, তখন আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে B1 পর্যন্ত, এবং B1 পর্যন্ত শেখার পর আপনাকে সার্টিফিকেটটা অবশ্যই গৈতিন ইনস্টিটিউট থেকে নিতে হবে বাংলাদেশে, যেহেতু অন্য কোনো প্রতিষ্ঠান নাই। কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ যে কোনো জায়গায় শিখতে পারেন। হুম হুম সো B1 সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনাকে একটা সিভি বানাইতে হবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে, ঠিক আছে? এর পাশাপাশি আপনাকে মোটিভেশন লেটার লিখতে হবে। আপনি যেই সেক্টরে হাউস বিল্ডিংটা করবেন না, সেই সেক্টরে আপনি কেন হাউস বিল্ডিংটা করতে ইন্টারেস্টেড, আপনার প্ল্যানিং কি, এই সব কিছু মিলে আপনাকে একটা সুন্দর করে মোটিভেশন লেটার লিখতে হবে। যেই এই কোম্পানি জায়গায় হয়তো বা মানে যারা স্টুডেন্ট, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের স্টুডেন্ট বা হাউস বিল্ডিং করতে আগ্রহী, তারা হয়তো এই জায়গাতে সাপোর্ট দরকার হতে পারে তাদের। আপনার স্কুল কি এই ধরনের সাপোর্ট দিবে তাদেরকে? এখন আমাদের, হ্যাঁ, আমরা এরকম একটা প্রোগ্রামের কথা মাথায় রাখছি। যদি স্টুডেন্টরা বলে যে আমরা পারতেছি না, আপনি তো জাস্ট আমাদেরকে বা ল্যাঙ্গুয়েজ, যেমন আপনি বললেন যে বিভিন্ন প্রোগ্রামে আগে অ্যাপ্লাই করতে হয়, হাউসবিল্ডিং.de বা অন্যান্য ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হয়। তো আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশের একজন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলো, সে বিভিন্নভাবে শিখতে পারে, মোবাইল অ্যাপ দিয়ে, ইউটিউব ভিডিও দিয়ে, বা আপনারা যারা ল্যাঙ্গুয়েজ স্কুল চালাচ্ছেন তাদের মাধ্যমে স্ট্রাকচার লার্নিং এর দিকে যেতে পারে। বাট যেটা হচ্ছে যে কোথায় অ্যাপ্লাই করবে, কিভাবে করবে, কতগুলো অ্যাপ্লিকেশন করবে, এইটা না বোঝার কারণে অনেকে দেখা যায় কিছু অ্যাপ্লিকেশন করে হতাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, বা যদি একটা গাইডেড অ্যাপ্রোচ থাকতো তাহলে হয়তো অ্যাপ্লিকেশনগুলো আরো সুন্দর হতো, তার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হওয়ার বা তারা একটা হাউস বিল্ডিং পাওয়ার, অফার লেটার পাওয়ার চান্সেস কিন্তু বেড়ে যেত। হ্যাঁ, তো এই বিষয়ে আসলে যেমন আপনি দীর্ঘদিন যাবত জার্মানিতে আছেন, আপনি নিজে অ্যাপ্লাই করেছেন, নিজে হাউস বিল্ডিং করেছেন, এবং পাশাপাশি অনেককে হেল্পও করেছেন বাংলাদেশের, আমি যতদূর জানি। হ্যাঁ, তো আপনার এক্সপিরিয়েন্স কিন্তু অন্যরকম। হ্যাঁ, তা আপনার এই এক্সপিরিয়েন্সটাই আপনি তাদেরকে হেল্প করবেন কিনা, বা আপনি যখন বাংলাদেশ থেকে আবার জার্মানি ফিরে যাবেন, হ্যাঁ, তো সেখানে কি আপনি একদম অন ফিল্ড এই আপনার যারা স্টুডেন্ট আছে তাদেরকে কি আপনি হাউস বিল্ডিং পেতে সরাসরি কোনো হেল্প করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই, কেন না, অবশ্যই। আমাদের যেটা বললাম যে আমাদের এরকম একটা প্রোগ্রামের বিষয় মাথায় আছে, কারণ বাংলাদেশে অনেক ছেলেপেলে এই চ্যালেঞ্জগুলি ফেস করতে হয়। তারা দেখা যায় B1 কমপ্লিট করার পরেও একটা হাউস বিল্ডিং করতে অনেক লম্বা সময় লেগে যায়। আমি এরকমও দেখেছি যে কারো 100টার উপরে অ্যাপ্লিকেশন করতে হয়েছে, তারপরে গিয়ে সে একটা এটা এটা আরেকবার ছেলে পেলে বলে ফেলছে, যারা ছেলেরা আবার রাগ করবে। আচ্ছা, আচ্ছা, কি okay. ছেলে পেলে বললো কেন? আচ্ছা, ছেলেমেয়েরা, okay. আবার আচ্ছা, কই জানি ছিলাম, ওকে। মানে যে আপনার কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এই ধরনের প্রোগ্রাম আমাদের মাথায় আছে। কারণ বাংলাদেশে যারা এইচএসসি পাস করে ল্যাঙ্গুয়েজটা শিখে B1 কমপ্লিট করার পরে অ্যাপ্লিকেশন করে ছেলেমেয়েরা, সো দেখা যায় যে তাদেরকে অনেক চ্যালেঞ্জের, এই ধরনের চ্যালেঞ্জগুলি ফেস করতে হয়। দেখা যায় তাদেরকে অনেক অ্যাপ্লিকেশন করতে হয়। আমি এরকমও শুনেছি যে 100-র উপরে অ্যাপ্লিকেশন করার পরে তারা কোম্পানি থেকে জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে সক্ষম হয়েছে। তো তাদের তো সেইখানে কিছু কিছু ভুল ছিল যে অ্যাপ্লিকেশন প্রসেস, কারণ জার্মানিতে একটা প্রসেস আছে যে আপনাকে অ্যাপ্লিকেশন করার মতো, মানে বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না। সো সেই প্রসেসগুলি যদি আপনি ঠিকঠাক ফুলফিল না করেন, তাহলে আপনি যত অ্যাপ্লিকেশন করেন কাজ হবে না। অর্থাৎ ওরা অ্যাপ্লিকেশন যত ভালোই হোক, আপনি যদি প্রপার প্রসেস মেনটেন না করেন, ওরা সেটাকে নেগেটিভলি নেয়। হ্যাঁ, কারণ আপনাকে দেখা যায় যে ল্যাঙ্গুয়েজও ভালো জানতে হবে এবং অ্যাপ্লিকেশনটা একটা গুড ওয়েতে, মানে ঠিক ওয়েতে আপনাকে করতে হবে। তখনই দেখা যায় যে আপনার কি বলে, ওই পাশ থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, খুব বেড়ে যায়। আচ্ছা, এখন মোটামুটি আমরা আপনার থেকে শুনলাম যে আসলে হাউস বিল্ডিংটা কি, আমরা এটাও জানলাম যে আসলে কারা কারা হাউস বিল্ডিং করতে পারবে, এবং ধরেন যারা এলিজিবল তারা কিভাবে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তো প্রথম আপনার কথা থেকে যেটা বুঝলাম যে প্রথমেই আসলে B1 লেভেল পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা খুব বেশি জরুরি, পাশাপাশি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানাটা জরুরি। এই দুইটা জিনিস হলে আমার মনে হয় যে হাউস বিল্ডিংয়ের অফার লেটার বাংলাদেশিরাও পাবে, এবং পাশাপাশি ভিসা প্রক্রিয়া, যেটা আমি যতদূর জানি, যেহেতু আমি ভিসা নিয়ে অনেকদিন থেকে কাজ করছি, মোটামুটি 2-2.5 মাস 3 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টও কিন্তু পাওয়া যায় অফার লেটার থাকলে। সো ভিসা প্রক্রিয়াও খুব একটা জটিল না কম্পেয়ার টু আদার ক্যাটাগরিজ। সো সব কিছুই মোটামুটি ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা সবচেয়ে কঠিন কাজ, যেটা এই পুরো জার্নিটার মধ্যে, ল্যাঙ্গুয়েজ,
হ্যাঁ এটা সবচেয়ে বেশি কঠিন কাজ, এবং বাংলাদেশিরা এই জায়গাতেই কিন্তু সবচেয়ে বেশি আটকে যায়। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, কিভাবে শুরুটা করা উচিত? এটা কি আমরা অ্যাপ বা কোনো ইউটিউবের মাধ্যমে করব, নাকি কোনো গাইডেড লার্নিং এর মাধ্যমে গেলে ভালো হয়? এখন দেখেন বর্তমান যে জমানা না, বর্তমান যুগে মানুষ কিন্তু অনলাইনে যদি কেউ যদি নিজে অনেক পরিশ্রম করে সময় দেয়, শিখা সম্ভব, অসম্ভব কিছু নাই। হুম। কিন্তু মোস্ট অফ দ্য পিপল কিন্তু এভাবে শিখতে চায় না, মানে আচ্ছা। মোটিভেশন হারিয়ে ফেলে না নিজে রাইট। নিজে, কারণ এটা তো একটা লং প্রসেস। লং প্রসেস। হ্যাঁ, যেহেতু আপনার 3টা লেভেল শিখা কিন্তু নিজে নিজে, এটা খুবই টাফ একটা ব্যাপার। সো সেই ক্ষেত্রে যারা আপনার নিজে নিজে শিখতে আগ্রহী এবং যদি মনে আত্মবিশ্বাস যদি সেই রকম থাকে, আমি বলবো হ্যাঁ তাহলে শুরু করেন, আপনি নিজে নিজে শিখেন। আর যারা এরকম না তাদেরকে আমি বলবো যে আপনি একটা ভালো টিচারের কাছে শিখেন, যে কিনা এক্সপেরিয়েন্সড। ঠিক আছে, কারণ কি বাংলাদেশ আমি যতটুকু জানি যে অনেক যে জার্মান শিখতেছে কিছুদিন যাবত সেও শিখাইতেছে। সো মানে আচ্ছা, এখন অর্থাৎ অনেকে সে হয় নিজেই নিজেই ভালো জার্মান জানে না, বা হ্যাঁ সে হয়তো বা একটা টিচার যেভাবে খুব কৌশলে হ্যাঁ অনেক বেশি পড়াশোনা অনেক কম সময়ের মধ্যে সহজে একটা স্টুডেন্টের মাথায় ঢুকাতে পারে, হ্যাঁ অনেক টিচার যারা এখন জার্মান শেখায় তারা হয়তো এই সব কৌশল হয়তো তারা জানে না। তারা জানে না। ঠিক আচ্ছা। আছে, সো হয়তো বা কেউ কেউ তাদের থেকে উপকৃত হইতে পারে, কিন্তু আমার আমার মতে আমার মতে বেশিরভাগ মানুষই হয়তো বা এরকম ভাবে শিখলে উপকৃত হবে না। তারা হয়তো বা একটা জায়গায় গিয়ে মোটিভেশনটা হারিয়ে ফেলবে বা হারিয়ে আমি ফেলে নিজেও এরকম। আসলে জার্মান শিখতে গিয়ে যেটা আমার প্রথমে যেটা ধারণা ছিল যে আমি অ্যাপ পাশাপাশি ইউটিউব ভিডিওস এগুলো দেখেই আসলে যথেষ্ট আমার জন্য, আমি শিখতে পারবো। হুম। সো প্রথমটা আমার শুরুটা আমার ভালো ছিল, আমি হ্যাঁ দেখছিলাম যে হ্যাঁ আমি উন্নতি করছি, শিখছি। বাট এখন আমার যেটা মনে হচ্ছে বেশ কিছুদিন পরে যে ওই মানে একে তো হচ্ছে এত ইউটিউব ভিডিও, এত চ্যানেল, কোনটা সিলেক্ট করব কোনটা ছাড়বো সেটা ডিসাইড করাটা কঠিন। হুম পাশাপাশি অনেক অ্যাপ আছে, কোন অ্যাপ আমি ইউজ করব কোনটা করব না সেটাও ডিসাইড করা কঠিন। হুম তারপরে ধরেন আমি ডিসাইড করলাম আমি করছি বা শিখছি, শিখতে শিখতে একটা সময় না মানে প্রগ্রেসটা স্লো হয়ে যায়, মনে হয় যে আমি আর আগাচ্ছি না। হ্যাঁ, মানে ইউটিউব ভিডিওস বা অ্যাপের যে সমস্যাটা আমার চোখে পড়েছে, যে মনে হয় আমি আর আগাচ্ছি না, একই জিনিস শিখতেছি বা শিখতেছি, বাট যতটা প্রথম দিকে যতটা ফাস্টার প্রগ্রেস করেছিলাম, পরের দিকের প্রগ্রেসগুলো মানে মনে হয় যে একটু স্লো হয়ে যায়। হ্যাঁ, বা যারা আমি অনেকে ফিডব্যাকও নিয়েছি যে যারা এরকম স্ট্রাকচার্ড কোনো স্কুল থেকে বা কোনো ল্যাঙ্গুয়েজ কোচিং থেকে তারা ট্রেনিং নিয়েছে আর যারা ইউটিউব দেখে করেছে, তো সময়ের একটা পার্থক্য আমি দেখেছি যে যারা কোনো ট্রেনারের আন্ডারে করে তাদের সময়টা অনেক কম লাগে, বাট যারা ইউটিউব বা অন্যান্য বিষয়ে, কারণ কনসিস্টেন্সি মেনটেন করার একটা ব্যাপার থাকে, হ্যাঁ সো এই জায়গায় সময় কিন্তু অনেক বেশি লাগে। এইটার সাথে কি আপনি একমত, মানে নাকি আপনার কি মনে হয়? হ্যাঁ, কারণ কি দেখেন আপনি যখন একা একা শিখবেন তখন একটা সময় গিয়ে আপনার মোটিভেশনটা ডাউন হয়ে যেতে ডাউন পারে। হয়ে যাবে। এটাই হয় আসলে। হুম হুম। হয়তো বা 100 জনের ভিতরে একজনের হয় না, কিন্তু 99% মানুষেরই কিন্তু এটাই হয়, এটাই হওয়াটা স্বাভাবিক। ঠিক না? তারপর দেখেন আপনি যখন একা একা শিখবেন তখন কিন্তু আপনার প্রোগ্রেসটা আপনি ইজিলি ধরতে পারবেন না। দেখেন আপনি যদি একটা এক্সপার্টের সাথে করেন না, তখন কিন্তু আপনি যখন কমিউনিকেশন করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন হ্যাঁ আগে আমি এই লাইনগুলি তার সাথে বলতে পারতাম, এখন আমি বেশি বলতে পারি, তার মানে আমার স্কিল কিন্তু বাড়তেছে। এখন আপনি যদি একটা জাস্ট একটা স্টুডেন্ট কিছুদিন আগে শুরু করছে তার কাছে শিখেন, আপনি কিন্তু তার থেকে বেশি নিতে পারবেন না। আবার একটা এনভায়রনমেন্টেরও ব্যাপার থাকে, যেমন একা একা শিখতেছি, কারোর সাথে কথা বলার বা তার কথা শোনার যে বিষয়টা, হ্যাঁ মানে আমি ইউটিউবের আরেকটা সমস্যাটা যেটা দেখেছি যে রিডিং এবং রাইটিংটা কমপ্লিট হয়ে যায়, বাট লিসেনিং এ যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভিডিওস অ্যাপ দেখে শিখে, লিসেনিং এ তাদের সমস্যাটা থেকে যায় বা উইকনেসটা থেকে যায়। তারা কারণ আর যেটা যে গাইডেড লার্নিং এ যেটা আমি দেখেছি যে লিসেনিং এর জন্য প্রোঅ্যাক্টিভলি তাদেরকে বিভিন্ন এনভায়রনমেন্টে ফেলা হয়, হ্যাঁ কথা বলতে উৎসাহিত করা হয় সবার সামনে একটা এনভায়রনমেন্টের মধ্যে, বা অনেক মুভিজ দেখানো হয়, ভিডিওস দেখানো হয়। তো এটা হয়তো ভিডিওটা আমি যখন ইউটিউবের মাধ্যমে ফলো করে শিখবো, কোন সময় আমার কোন জিনিসটা দরকার সেটা আমি হয়তো বুঝবো না। বাট আমার সাথে এই সমস্যাটা হয়েছে, যে কারণে আমি একটু করলাম আর কি আপনাকে, যে ল্যাঙ্গুয়েজটা তাহলে শিখার প্রপার অ্যাপ্রোচটা কি হতে পারে। হ্যাঁ, সেই জন্য আমি বলবো যে একজন এক্সপার্টের কাছে যদি শিখে তাহলে হয়তো বা এটা প্রোগ্রেসটা খুব ভালো হওয়াটা। ঠিক আছে, ঠিক আছে।
আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনার কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিব, যাতে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে যদি কেউ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চায় তার সাথে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করলেও আসলে আমরা আপনাকে রেফার করে দিব বা আপনার কাছে পৌঁছে দিব সেই কোয়ারিগুলো। তো ইমরান ভাই, ওভারঅল মানে বাংলাদেশিদের জন্য হাউস বিল্ডিং এর বিষয়টা কেমন ভাবে দেখতেছেন? মানে এটা কি ফিউচারে গ্রো করবে নাকি, বা জার্মানিতে এখন যেমন অনেকে বলতেছে যে খুব বাজে অবস্থা যাচ্ছে, চাকরি বাকরি নাই, হাউস বিল্ডিং নাই, তো এই কথাটা সত্যি কিনা? কারণ আপনি কিছুদিন আগেই জার্মানি থেকে আসছেন, আবার যাবেন, তো আপনি তো দীর্ঘদিন যাবত আছেন, আপনার থেকেই ভালো বোঝা যাবে যে আসলে কি চাকরি নাই, বা এটা কি ভবিষ্যতে আরো খারাপ হচ্ছে, জার্মানির আশাকে বাদ দিয়ে দিতে হবে, নাকি আমরা এখনো হোপফুল হতে পারি যে হাউস বিল্ডিং শিখে আগামী 1-2-3 বছরে যদি আমরা জার্মানিতে যাই, আমরা পরবর্তী বছরগুলো ভালো থাকবো? সো কিরকম হয়ে আছে এখন জার্মানির অবস্থা? দেখেন, বর্তমানে যে জার্মানির যে অর্থনৈতিক অবস্থা না, এটা একটু চ্যালেঞ্জিং সময় যাচ্ছে, এটা ঠিক। কিন্তু এখন তো জার্মানিতে কিছুদিন আগে নির্বাচন হইলো, তো এখন যেই সরকারটা গঠন করতে যাইতেছে এসপিডি এবং সিডিইউ সিএসইউ না, ওরা আমি গত পরশুদিন দেখলাম নিউজ পেপারে যে ওরা 500 বিলিয়ন ইউরো এখন ইনভেস্টমেন্ট করবে। তো এটা কিন্তু জার্মানির জন্য খুবই পজিটিভ, এই যে এই ধাক্কাগুলি কাটানোর জন্য, ঠিক আছে। তো আমি আশা করি যে জার্মানির অবস্থা আবার অনেক বেটার হবে, আগের থেকে আরো বেশি বেটার হবে। খারাপ যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এই যে খারাপ যে হলো, এটা আপনি কি মনে করেন কেন হয়েছে? এটা মানে এটা কি জার্মানির ওভারঅল সিচুয়েশনের জন্য নাকি? এটা আসলে বলবো কি যে এটা আসলে কিছু বিষয় আছে। দেখেন, আপনি করোনার ধাক্কা কিন্তু প্রত্যেকটা কান্ট্রি ফিল করছে না। আর আপনি যেমন আমাদের পডকাস্ট শুরু করার আগে বলছিলেন গ্রিন পার্টি নামের একজন ইকো ফ্রেন্ডলি একটা পার্টি, হ্যাঁ এক্স্যাক্টলি, তার ডিসিশন যে জার্মানিতে আগে একটা মানে এখনো একটা দল আছে, তার হলো গ্রিন পার্টি না। সো তারা কিন্তু অনেক বিদ্যুৎ উৎপাদনের যেই ইয়েগুলি, ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধ করতে বা রিনিউয়েবল এনার্জি প্রমোট করতে গিয়ে তারা কিন্তু দেখা যায় যে কয়লা ভিত্তিক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে, এগুলি বন্ধ করে দিছিল। সো এর কারণে কি হয়েছে যে বিদ্যুৎ উৎপাদন খরচটা বেড়ে গেছে। আচ্ছা, আর জার্মানি যেহেতু প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, জার্মানি যেহেতু একটা এক্সপোর্ট নির্ভর কান্ট্রি, সো তার প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু তার ইকোনমিতে একটা ধাক্কা পড়বে। সেটাই হয়েছে, এটা প্রত্যেকটা দেশেই হওয়াটা স্বাভাবিক। এই যে নতুন যে সরকার আসছে, তারাও কি একই পথে আগাবে নাকি? আমার মনে হয় না তারা একই পথে আগাবে, কারণ তাদের কৌশল একটু আলাদা। আচ্ছা, আর আরেকটা যে বিষয় আমি বলতে চাই আপনাকে, সেটা হলো ইউক্রেন যুদ্ধ। সেখান দিয়েও জার্মানি একটা বড় ধরনের ধাক্কা খাইছে, কারণ প্রোডাকশনের জন্য তাদের অনেক গ্যাস দরকার। আর এতদিন জার্মানি রাশিয়া থেকে অনেক চিপ প্রাইসে গ্যাস কিনছে, কিন্তু সেটা এখন হচ্ছে না। সেই কারণেও প্রোডাকশন কস্টটা খুব বেড়ে যাওয়াতে এদের ইকোনমিতে এই যুদ্ধ কিছুটা বন্ধের দিকে মনে হয়, আগামীতে মনে হয় জিনিসটা ভালোই হবে, আশা করি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশিদের জন্য এই হাউস বিল্ডিংটা থেমে থাকবে না, আর থামবেও না। কারণ আমি আপনাকে বলি, এই দুয়ারটা যেহেতু ওপেন হয়েছে, জার্মানি অনেক স্কিল ওয়ার্কার নিবে। এইটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কথা। এখন জার্মানিতে কিন্তু সবচেয়ে বেশি হুমকি স্বরূপ যে পার্টিটা আছে আইএফডি, বুঝছেন, তার যেই প্রধান ফ্রাউ ভাইডেল, ওই মহিলার নাম হলো ভাইডেল, সেও এই ইলেকশনের আগে বলছে যে আমরা মাইগ্রেন্ট নিব। কাদেরকে নিব? স্কিলফুল মাইগ্রেন্ট নিব। তার মানে স্কিলের কোনো বিকল্প নাই। জার্মানিকে এই পজিশনে টিকায় রাখতে হইলে স্কিল ওয়ার্কারের কোনোই বিকল্প নাই। এইটা এই সবচেয়ে বাজে পার্টিরও কথা, ঠিক আছে। তো আমি বলবো যে বাংলাদেশিদের, আসলে ঠিকই বলেছেন। আমি তো এই গ্লোবাল মাইগ্রেশন বা ভিসা নিয়ে কাজ করছি অনেকদিন থেকেই। তো আমরা সবচেয়ে বেশি যেই প্রশ্নটা পাই যে ভাই আমি ইউরোপ যাইতে চাই, সবাই ইউরোপ যেতে চায়। আমার মনে হয় বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, এর মধ্যে এই যে যারা দেশটা চালায় ওদের বাদ দিয়ে বাকি সবাই ইউরোপ যেতে চায়। আর যারা দেশ চালায় তাদের হাতেই তো দেশ, তারা গেলে তো আর হবে না। যারা দেশ চালায় তাদের বাদ দিয়ে বাকি সবাই ইউরোপ যেতে চায়। বাট যখন আমি বলি যে আপনি ইউরোপ যাবেন, কিভাবে যাবেন, আপনার কি আছে, তো তখন ওরা বলে যে আমার টাকা আছে। বাট আমি যখন স্কিলের জিজ্ঞেস করি, স্কিলের ঝুলি আবার তাদের শূন্য। তাদের তেমন কোনো স্কিল নাই,
অনেকে বলে যে আমি তো দোকান করেছি, এটাই আমার স্কিল, বা ট্রু স্কিল যে কি সেটা আসলে বাংলাদেশে আমার মনে হয় এখনো সচেতনতার একটা অভাব আছে, যে হাতের কাজ যে কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ। বা আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি কি কাজ পারেন, উনি বলে যে আমি তো বিএ পাশ করেছি। তো এই যে পড়াশোনাকেও তারা মনে করে একটা স্কিল, বা যে বাংলাদেশে যে পড়াশোনার যে এক ব্যবস্থা, যেটা পড়াশোনা করে কিন্তু আমরা খুব বেশি আমাদের কর্মজীবনে বা অ্যাপ্লাইড বিষয় আসেগুলোতে পড়াশোনার খুব একটা ইম্প্যাক্ট কিন্তু নাই। নাই। এই পড়াশোনাগুলোকে ট্রান্সফার করতে পারি না আমরা। শুধুমাত্র হয়তো বা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়েছে বা ট্রিপল ইতে পড়তেছে, এই ধরনের লোকজন ছাড়া যারা খুব ফোকাসড ডিগ্রিগুলো নিয়ে পড়েছে, এটা ছাড়া যেমন আমরা এখনো জানি যে ব্যাচেলার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি ভাষায় ব্যাচেলার্স করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসে ব্যাচেলার করা যায়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলার করা যায়, ইংরেজি সাহিত্যে ব্যাচেলার্স করা যায়। বাট এখন যে যুগ পড়তেছে, ইংরেজি সাহিত্যে ব্যাচেলার্স করে বা বাংলা সাহিত্যে ব্যাচেলার্স করে একজন কর্মজীবনে এসে বাংলা সাহিত্যের রিফ্লেকশন ঘটাবে, ঠিক আছে, এই ধরনের কর্মক্ষেত্র তো নাই। সো যারা বাংলা সাহিত্যে বা এই ধরনের মানে নন টেকনিক্যাল জায়গায় পড়াশোনা করতেছে, তারা কিন্তু কাজের ক্ষেত্রে তাদের পড়াশোনাগুলোকে আবার ইমপ্লিমেন্ট করতে পারছে না। তো এই ক্ষেত্রে আমাদের আনস্কিল, মানে এই জন্যই মনে হয় আউসবিল্ডিং বা এই ধরনের প্রোগ্রামের দরকার অনেক। যে যারা এই ধরনের পড়াশোনা করে ফেলেছে এখন কি করবে, তাহলে নতুন করে কোনো একটা স্কিল শিখতে হবে, বা অ্যাটলিস্ট জার্মান ল্যাঙ্গুয়েজে যদি শিখে কিন্তু তারা আউসবিল্ডিং করতে পারবে। সর্বশেষ আরেকটা প্রশ্ন জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে মাথায় আসলো, সেটা হচ্ছে যে B1 করতে একটা মানুষের আপনি কি মনে করেন সর্বোচ্চ বা সর্বনিম্ন কত সময় লাগতে পারে? আচ্ছা, আমি একটি স্ট্যান্ডার্ড সবসময় বলি যে আসলে যে কেউ যদি ইন্টেন্সিভ ওয়েতে শিখে জার্মান ল্যাঙ্গুয়েজটা, ইন্টেন্সিভ বলতে আপনি কত ঘন্টা বোঝাচ্ছেন দৈনিক? ইন্টেন্সিভ বলতে আমি বোঝাচ্ছি যে সপ্তাহে যদি সে 20 ঘন্টা সময় দেয়। সপ্তাহে 20 ঘন্টা, মানে প্রতিদিন প্রায় 3 ঘন্টার মতো। হ্যাঁ। আচ্ছা, যদি সে সময় দেয় ঠিকঠাক, তাহলে 2.5 থেকে 3 মাসে একটা লেভেল কমপ্লিট করা পসিবল। আচ্ছা, ঠিক ওয়েতে B1 এ যেতে প্রায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে B1 কমপ্লিট করতে আপনার আনুমানিক 8 থেকে 9 মাসে হয়ে যাওয়ার কথা যদি কেউ এইভাবে শিখে। দেখেন, জার্মানিতে আমি অনেককে চিনি যারা B1 কমপ্লিট, কিন্তু B1 এর মধ্যে B1 কমপ্লিট না। আপনার এই কথাটার আমি জিজ্ঞেস করার একটা কারণ, আমি আপনাকে আসলে টেস্ট করতে চেয়েছি যে যারা বিভিন্ন ইউটিউব টিচার আছে, বা তারা বলে যে আমরা 5 থেকে 6 মাসের মধ্যে আপনার লেভেল কমপ্লিট করা সম্ভব, বা এই যে তারা বলে যে, বাট আমি যেটা দেখলাম যে আপনার সাজেশনটা আমার কাছে রিয়েলিস্টিক মনে হলো, যে কমসে কম 8 থেকে 9 মাস লাগবে মিনিমাম, আরো বেশিও লাগতে পারে। হ্যাঁ, বাট 9 মাসের আগে আসলে সম্ভব না। তো আমার কাছেও মোটামুটি মনে হয়েছে যে আপনি সত্যটাই বলতেছেন, কারণ 5 থেকে 6 মাসে খুব ভালো করে পড়াশোনা করে B1 কমপ্লিট করা যায় এরকম মানুষ আসলে আমি পাইনি, যদিও অনেক টিচার দাবি করে যে তারা করে দিতে পারে। হ্যাঁ, আমি কিছুদিন আগে একজন ইন্ডিয়ান টিচারের ভিডিও দেখছিলাম, সে বলছিল 3 মাসেই নাকি কমপ্লিট করা যায়। আচ্ছা, তার নাকি কোনো স্পেশাল মেথড আছে। ওকে। তো এটা হয়তো হতে পারে ওই যে B1 এর মতো B1 হবে না, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে ল্যাঙ্গুয়েজের যতটুকু স্কিলটা লাগে সেইটুকু হয়তো পারা যাবে না, হয়তো সে পরীক্ষা দিয়ে কমপ্লিট করানোর কথা বলতেছে। এখন দেখেন, অনেকে হয়তোবা বলতে পারে আমি B1 কমপ্লিট, সে হয়তোবা অনেক ভোকাবুলারি শিখে ফেলছে, কিন্তু সে অ্যাপ্লাই করতে পারতেছে না। মনে করেন রিয়েল লাইফে সে কথাই বলতে পারতেছে না। সে খালি শিখলে তো হবে না, তাকে তো সেটা অ্যাপ্লাই করতে হবে। সে মনে করেন যে অনেক ভোকাবুলারি জানে, কিন্তু একটা চিঠি গুছায় লিখতে পারতেছে না। তো এরকম বিষয়গুলি অ্যাকচুয়ালি অনেকে বলে যে হ্যাঁ আমি B1 কমপ্লিট করা, কিন্তু সে সব ক্ষেত্রে দেখা যায় একটা ল্যাঙ্গুয়েজে তো 4টা পার্ট বলা চলে না, লেখা, বলা, পড়া এবং শোনা। সো এই 4টা পার্টে যদি আপনি ঠিকঠাক লেভেলটা অর্জন করতে যান, তাহলে আপনাকে 4টা পার্টেই সুন্দর ঠিকঠাক সময় দিতে হবে, শিখতে হবে, ঠিক না? শুধু আপনি শুধু লিখলেই হবে না, আপনাকে বলতে হবে। কেউ একটা কথা বললে আপনাকে বুঝতে হবে, ঠিক না? আজকে আপনার সাথে আলোচনা করে খুব ভালো লাগলো, যে খুব রিয়েলিস্টিক ইনফরমেশন পাওয়া গেছে আপনার থেকে, যেটা হয়তো ইউটিউবে একটু মেকআপ করা থাকে ইনফরমেশনগুলো, বাট আপনি যেটা বললেন মোটামুটি খুবই বাস্তবসম্মত ইনফরমেশন, যতটুকু না হলেই নয় এই বিষয়গুলো। আর মোটামুটি আমরা আপনার কথা থেকে ধরে নিতে পারি যে আউসবিল্ডিংয়ের সম্ভাবনা বা চাহিদা এটা কমবে না, এবং বাংলাদেশিদের যথেষ্ট সুযোগ আছে আগামী 2 থেকে 3 বছর 5 বছরে, যদি তারা জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে, সবচেয়ে জরুরি যে জিনিসটা, এবং তারা যদি কমপক্ষে HSC পাস হয়, এবং তারা যদি কমপক্ষে 18 থেকে 30 বছরের মধ্যে হয়, তবে যারা 30 বছরের উপরে তারাও চাইলে চেষ্টা করতে পারেন, তবে 30 বছরের মধ্যে হলে তাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
এবং প্রায় 240 রকমের কোর্সে হাউস বিল্ডিং করানো হয় জার্মানিতে। 280 আরো 280, আচ্ছা, 280 রকমের কোর্সে হাউস বিল্ডিং করানো হচ্ছে, যেখানে আপনার পছন্দ মতো কোনো একটা কাজ আপনি বেছে নিয়ে আপনার বা অন্যান্য যে কোনো স্কুলের সহায়তা নিয়ে B1টা কমপ্লিট করেই কিন্তু তারা নিজেদের ক্যারিয়ারটাকে একটু ওই দিকে নিয়ে যেতে পারে, তাই না? মোটামুটি সম্ভাবনাময় ক্যারিয়ার দিকে কিন্তু তারা যাবে, যেটা মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইমরান, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার আপনার তথ্যগুলা আমাদের কাছে খুব মনে হলো রিয়েলিস্টিক, এবং এই জন্য আপনাকে একটা এক্সট্রা থ্যাংক ইউ যে আপনি যতটুকু পারা যায় অনেস্টলি ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছেন, এবং আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল বা আপনার এই হাউস বিল্ডিংয়ের জন্য বাংলাদেশিদেরকে হেল্প করার যে ইনিশিয়েটিভ, এখানে আপনার জন্য শুভকামনা রইল। আপনি অনেক ভালো করেন, আমরা চাই, ঠিক আছে? এবং আমরাও আপনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমার মনে হয় যে আপনি পাবেন, যেহেতু এটা একটা ভালো ইনিশিয়েটিভ। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং পরিশেষে বলবো, যদি যার যেরকম ইনফরমেশন দরকার হাউস বিল্ডিং রিলেটেড আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা চেষ্টা করব ট্রান্সপারেন্ট ওয়েতে যত ভালো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার, এবং পাশাপাশি যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো আজকের আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস জানতে পারলাম। বিশেষ করে আজকের ভিডিওটা ছিল হাউস বিল্ডিং নিয়ে। হাউস বিল্ডিং নিয়ে আমরা যেটা জানতে পারলাম যে এটার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, যদিও অনেকেই বলছে জার্মানির অর্থনৈতিক অবস্থা ভালো না বা এটার ফিউচার শেষ হয়ে গেছে, বাট আমরা ইমরান সাহেবের থেকে জানতে পারলাম যে না, এরকম কিছু না, আসলে এটা ভবিষ্যতে আরও ইমপ্রুভ করবে, আরও গ্রো করবে, এবং বাংলাদেশিদের জন্য সমানভাবে সুযোগ আছে, যদিও এই সুযোগটা আমরা যথেষ্ট নিতে পারিনি। এর একটা কারণ হচ্ছে যে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে B1 প্রফিসিয়েন্সি দরকার হয়, যেটা নিয়ে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে এবং কাজ করার সুযোগ আছে। তো সেখানেও ইমরান সাহেবের মতো আরও অনেকেই কাজ করছে, যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কুল প্রতিষ্ঠা করছে এবং জার্মান ভাষা শেখানোর চেষ্টা করছে। পাশাপাশি হাজার হাজার ইউটিউব ভিডিওস, মোবাইল অ্যাপস আছে, যেটা থেকে আপনারা জার্মান শেখা এখনই আজকেই শুরু করে দিতে পারেন। এবং পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হাউস বিল্ডিং সম্পর্কে, যেমন ইমরান সাহেব বলছিলেন 280টা ট্রেডে হাউস বিল্ডিং করানো যায়, সেই ট্রেডগুলো সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন। এবং আপনার জন্য পছন্দ মতো বা আপনার প্যাশনের সাথে যায় এমন কোন হাউস বিল্ডিংটা আপনার জন্য বেশি সুটেবল হবে, সেটা কিন্তু আপনি সেখান থেকে ডিসিশন নিতে পারেন। সো গ্লোবাল মোবিলিটির ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বরাবরই আমরা দেখে আসছি যে বিভিন্ন সমস্যা তাদের সাথে বাংলাদেশিদেরকে অ্যাম্বাসি, কনসুলার অফিসার্সরা, ইমিগ্রেশন অথরিটিরা খুবই নিচু চোখে দেখে। এর কারণও আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম। সো যখনই আমরা এরকম ইউরোপ যাইতে চাই, এই ভাইদের সন্ধান পাই, তাদের কাছে কিন্তু স্কিল থাকে না। সো আপনারা আপনাদের ইউরোপ যাওয়ার যে জার্নিটা বা যে ইচ্ছাটা, এটা 1 বছরের জন্য পজ রাখেন, রেখে আপনারা কোনো একটা কাজ শিখেন, একটা স্কিল শিখেন, এবং তারপরে যখন আপনি ওই পরবর্তী আবার স্কিলটা শেখার পরে যখন জার্নিটা শুরু করবেন, দেখবেন যে খুব সহজ মনে হচ্ছে। এবং আপনারা বিভিন্ন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বা এইসব জাল জুয়া চুরি দালাল থেকে আপনারা এইসব খপ্পর থেকে মুক্ত থাকবেন। সো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এই আলোচনা এখানে শেষ করতেছি, এবং আশা করি এরকম এফেক্টিভ কোনো একটা আলোচনা আবার আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।